আজ আমরা ১০০ বছরেরও বেশি পুরনো একটা বই নিয়ে কথা বলবো। ১৯১০ সালে লেখা ওয়ালেস ডি ওয়াটলসের দ্য সায়েন্স অফ গেটিং রিচ। হ্যাঁ, নামটা শুনলেই কেমন মনে হয়, তাই না? হয়তো কোনো স্টক মার্কেট বা ইনভেস্টমেন্টের বই। ঠিক, কিন্তু লেখক কিন্তু শুরুতেই পরিষ্কার করে দিয়েছেন। একদম। উনি প্রথম পাতাতেই বলেছেন, এটা কোনো ফিলোসফির বই না, এটা একটা গাইড বুক, একটা প্র্যাকটিক্যাল হ্যান্ডবুক। আর এর মূল দাবিটা তো আরও চমকপ্রদ। সেটাই তো। লেখক বলছেন ধনী হওয়াটা কোনো লাক, ট্যালেন্ট বা পরিবেশের ওপর নির্ভর করে না। এটা একটা সায়েন্স, একটা নিখুঁত বিজ্ঞান। গণিতের সূত্রের মতোই নাকি অভ্রান্ত। যে কেউ এই সূত্র মানলে ধনী হতে বাধ্য। এটা তো একটা বিশাল বড় দাবি। বিশাল বড় দাবি তো বটেই, আর এই দাবির পেছনে একটা বেশ গভীর দার্শনিক ভিত্তি আছে। ওটা না বুঝলে পুরো বইটাকেই হয়তো অবাস্তব মনে হতে পারে। আচ্ছা, কি সেই ভিত্তি? বইটা দাঁড়িয়ে আছে মহাবিশ্বের অদ্বৈতবাদী তত্ত্ব বা মনিস্টিক থিওরি অফ দ্য ইউনিভার্সের উপর। মোনাস্টিক থিওরি সহজ কথায় সবকিছুই এক এবং একই সবকিছু। এই ধারণাটা আমাদের প্রাচ্যের দর্শন থেকেই পশ্চিমে গেছে। হেগেল বা এমারসনের মতো দার্শনিকদের লেখায় এর বেশ বড় প্রভাব আছে। তার মানে এই দর্শনটাকে বিশ্বাস করতে হবে। ওয়াটেলসের মতে এটাকে মনে প্রাণে বিশ্বাস না করতে পারলে তার শেখানো পদ্ধতিটা কাজই করবে না। এটা কোনো ট্রিক না, এটা একটা বিশ্বাসের উপর ভিত্তি করে কাজ করার নতুন উপায়। বোঝা যাচ্ছে। তার মানে এটা শুধু কিছু টিপস না, বরং পুরো দুনিয়াকে দেখার একটা নতুন চশমা। আচ্ছা, তাহলে চলুন এই অদ্ভুত বিজ্ঞানের ভেতরে একটু ঢোকা যাক। চলুন। বইটার শুরুতেই একটা বেশ ধাক্কা দেওয়ার মতো কথা আছে। লেখক বলছেন ধনী হওয়ার ইচ্ছাটা নাকি কোনো লোভ নয়, একদমই নয়, বরং এটা প্রত্যেক মানুষের একটা মৌলিক অধিকার। হ্যাঁ, ওনার যুক্তি হলো আমাদের শরীর, মন আর আত্মার পরিপূর্ণ বিকাশের জন্য টাকার দরকার। যথেষ্ট টাকা না থাকলে একটা সম্পূর্ণ জীবন কাটানো প্রায় অসম্ভব। আর সবচেয়ে বিতর্কিত কথাটা, উনি বলছেন অল্পে সন্তুষ্ট থাকা একটা পাপ, কন্টিনিউয়াসলি গ্রো করার একটা শক্তি হিসেবে। একটা বীজ যেমন একটা বিশাল গাছ হতে চায়, আমাদের আত্মাও সেভাবে নিজেকে পুরোপুরি প্রকাশ করতে চায়। আর তার জন্য সম্পদের প্রয়োজন। ঠিক, সুন্দর জিনিস উপভোগ করা, জ্ঞান অর্জন করা, ভালোবাসার মানুষদের জন্য কিছু করা, এই সব কিছুর জন্যই তো টাকা লাগে, তাই না? তাই অল্পে তুষ্ট থাকা মানে প্রকৃতির এই বিকাশের নিয়মটাকেই অস্বীকার করা। বাহ, এটা তো একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি। কিন্তু ধনী তো সবাই হতে চায়, তাহলে সবাই হয় না কেন? ঠিক, আমাদের তো শেখানো হয় ভালো পরিবেশে জন্মাতে হবে, বা দারুণ ট্যালেন্ট থাকতে হবে, কিংবা অনেক টাকা জমিয়ে ব্যবসা করতে হবে। ওয়াটলস কি এগুলো মানছেন না? পুরোপুরি অস্বীকার করছেন। এখানেই তো বইটার আসল চমক। বলেন কি? লেখক বলছেন ধনী হওয়াটা পরিবেশের উপর নির্ভর করে না, কারণ একই পাড়ায় একই ব্যবসায় থেকেও তো একজন ধনী হয় আরেকজন হয় না। তা তো ঠিক। এটা প্রতিভার ওপরও নির্ভর করে না। কত প্রতিভাবান মানুষ গরিব থেকে যায়, আবার তুলনায় কম প্রতিভার মানুষ অনেক ধনী হয়ে যায়। টাকা জমানো বা মিতব্যয়িতা না, ওটাকেও তিনি মূল কারণ বলছেন না। তিনি বলছেন ধনী হওয়ার একটাই কারণ, আর সেটা হলো একটি নির্দিষ্ট উপায়ে বা এ সার্টেন ওয়েতে কাজ করা। একটি নির্দিষ্ট উপায়ে কাজ করা? হ্যাঁ, যারা এই নির্দিষ্ট উপায়ে কাজ করে তারা ধনী হয়, যারা করে না তারা হয় না। ব্যাস, এতটাই সহজ সরল তার সূত্র। এই ব্যাপারটা তো বেশ রহস্যময় লাগছে। এই নির্দিষ্ট উপায়টা আসলে কি? এর পেছনের বিজ্ঞান বা দর্শনটা কি? ঠিক, এই উপায়টা বোঝার জন্য আমাদের বইয়ের মূল তত্ত্বে যেতে হবে। ওয়াটেলস 3টে মৌলিক প্রস্তাব দিয়েছেন। আচ্ছা। প্রথমটা হলো এই মহাবিশ্বে একটা মূল অগঠিত পদার্থ বা অরিজিনাল ফর্মলেস সাবস্টেন্স আছে, যা থেকে সবকিছুর সৃষ্টি। যা কিছু আমরা দেখি বা না দেখি সবকিছুই এই এক পদার্থ থেকে তৈরি। অগঠিত পদার্থ, এটা কি অনেকটা একটা ইউনিভার্সাল ক্রিয়েটিভ এনার্জির মতো, নরম মাটির মতো, যা দিয়ে যা খুশি বানানো যায়? একদম ঠিক অ্যানালগটা ধরেছেন। এটা ঠিক যেন এক মহাজাগতিক নরম মাটি। আর ওয়াটেলসের দ্বিতীয় প্রস্তাবটা হলো এই পদার্থটা চিন্তাশীল, আ থিঙ্কিং সাবস্টেন্স। চিন্তাশীল? হ্যাঁ, এর মধ্যে কোনো কিছু চিন্তা করলে সেই চিন্তার মতো আকার নেওয়ার একটা প্রবণতা এর মধ্যে তৈরি হয়। আর তৃতীয়টা? তৃতীয় এবং আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবটা হলো মানুষ একটা চিন্তাশীল কেন্দ্র।
সে তার নিজের চিন্তার মাধ্যমে এই অগঠিত পদার্থকে প্রভাবিত করতে পারে আর নিজের ইচ্ছামতো জিনিস তৈরি করতে পারে। এক মিনিট। তার মানে কি, আমি যদি এখন একটা নতুন গাড়ির কথা চিন্তা করি তাহলে সেটা তৈরি হয়ে যাবে? এটা তো একটু বেশি হয়ে গেল না? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। আর এখানেই বইটা ম্যাজিক আর বিজ্ঞানের মধ্যে পার্থক্যটা স্পষ্ট করে। কিভাবে? ওয়াটলস বলছেন, চিন্তা করলেই জিনিসটা শূন্য থেকে আপনার গ্যারেজে হাজির হবে না। তার উদাহরণটা খুব সুন্দর। কিরকম? কেউ যখন একটা ওক গাছের চিন্তা করে তখন সঙ্গে সঙ্গে তো একটা পূর্ণবয়স্ক গাছ তৈরি হয় না, বরং চিন্তাটা প্রকৃতির যে প্রতিষ্ঠিত শক্তি গাছের জন্ম দেয় সেই শক্তিকে গতিশীল করে। মানে একটা বীজ থেকে ধীরে ধীরে প্রকৃতির নিয়মেই গাছটা বড় হয়। একদম। একইভাবে কেউ যখন একটা বাড়ির চিন্তা করে সেই চিন্তা মহাবিশ্বের সৃষ্টিশীল শক্তিকে জাগিয়ে তোলে, আর সেই শক্তি বাণিজ্য ও শিল্পের প্রতিষ্ঠিত পথ ধরেই বাড়িটা তৈরি করে। হয়তো একটা নতুন কাজের সুযোগ আসবে বা কোনো অপ্রত্যাশিত জায়গা থেকে টাকা আসবে যা দিয়ে বাড়িটা বানানো যাবে। প্রক্রিয়াটা প্রাকৃতিক নিয়মেই ঘটবে, কোনো অলৌকিক ঘটনা ঘটবে না। বুঝেছি। তার মানে চিন্তাটা হলো একটা ব্লুপ্রিন্ট বা নকশার মতো, আর মহাবিশ্বের শক্তি সেই নকশা অনুযায়ী পৃথিবীর প্রতিষ্ঠিত পদ্ধতিগুলো ব্যবহার করে জিনিসটা তৈরি করে। ঠিক তাই। কিন্তু একটা সমস্যা আছে। ধরা যাক কেউ খুব গরিব, তার চারপাশে শুধু অভাব, সে কিভাবে প্রাচুর্যের কথা চিন্তা করবে? এটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা তো অনেকটা ঝড়ের মধ্যে দাঁড়িয়ে কাউকে রোদ ঝলমলে দিনের কথা ভাবতে বলার মতো। ঠিক। আর এটাই হলো এই বিজ্ঞানের প্রথম ধাপ। পারিপার্শ্বিক অবস্থা যাই হোক না কেন, সত্যকে চিন্তা করার ক্ষমতা অর্জন করতে হবে। আর সত্যটা কি? ওয়াটলসের মতে প্রাচুর্যই হলো মহাবিশ্বের মূল সত্য, আর দারিদ্র্য হলো একটা সাময়িক পরিস্থিতি যা ওই মূল সত্যকে দেখতে না পাওয়ার ফল। তাই চোখের সামনে অভাব দেখলেও মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে অফুরন্ত সম্পদ আসছে। এই মানসিক শক্তি অর্জন করাটাই তো প্রথম এবং সবচেয়ে কঠিন কাজ। একদম। এর জন্য তো মনের মধ্যে একটা বড় পরিবর্তন দরকার। বইটা কি এই মানসিক পরিবর্তনের ব্যাপারে কিছু বলেছে? হ্যাঁ, এবং এটাই বইটির অন্যতম মূল ভিত্তি। ওয়াটলস বলছেন, ধনী হওয়ার জন্য সবচেয়ে জরুরি মানসিকতার পরিবর্তন হল প্রতিযোগিতামূলক মন থেকে সৃজনশীল মনে উত্তরণ। কম্পিটিটিভ থেকে ক্রিয়েটিভ। হ্যাঁ, প্রতিযোগিতামূলক মন বিশ্বাস করে যে পৃথিবীতে সম্পদ সীমিত, তাই আমাকে ধনী হতে হলে অন্য কারো থেকে কিছু কেড়ে নিতে হবে। একদম। একটা জিরো সাম গেম। ঠিক, যেখানে একজনের লাভ মানে অন্য লেনের ক্ষতি। আমাদের পুরো অর্থনৈতিক ব্যবস্থাটাই তো প্রায় এই ধারণার উপর দাঁড়িয়ে আছে। একদম। চাকরির ইন্টারভিউ থেকে ব্যবসার টেন্ডার, সবখানেই তো প্রতিযোগিতা। ছোটবেলা থেকেই তো এটাই শিখে আসছে। ওয়াটলস বলছেন এই পুরো কাঠামোটাকেই ফেলে দিতে। একদম। তিনি বলছেন এই কাঠামোটা ভুল। মহাবিশ্বের সম্পদ সীমিত নয়, তা অফুরন্ত। কারণ ওই যে অগঠিত পদার্থ, তা থেকে যা কিছু চিন্তা করা যায় তাই তৈরি করা সম্ভব। তাই সৃজনশীল মন অন্যের সম্পদ কেড়ে নেওয়ার কথা ভাবে না। না, সে ভাবে নতুন সম্পদ তৈরির কথা। সে নিজের জন্য একটা নতুন পাই তৈরি করে, অন্যের পাই থেকে এক টুকরো কেড়ে নেওয়ার চেষ্টা করে না। বাহ! কিন্তু মনকে এই সৃজনশীল অবস্থায় রাখবো কিভাবে? আমাদের মন তো সারাক্ষণ পারিপার্শ্বিক নেতিবাচক কথায় প্রভাবিত হয়। এর কোনো উপায় আছে? হ্যাঁ, ওয়াটলস কৃতজ্ঞতাকে শুধু একটা ভালো অনুভূতি হিসেবে দেখেননি, তিনি এটাকে একটা প্রাকৃতিক নিয়ম বা ল হিসেবে বর্ণনা করেছেন। তার মতে কৃতজ্ঞতা হলো সেই কানেকশন যা আমাদের মনকে মহাবিশ্বের সেই মূল উৎসের সাথে জুড়ে রাখে যেখান থেকে সব সম্পদ আসে। আর কৃতজ্ঞ না থাকলে? কেন এটাকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে? কারণ কৃতজ্ঞতার অভাব হলে মন অসন্তুষ্টিতে ভরে যায়। তখন আমাদের মনোযোগ চলে যায় যা নেই সেদিকে। আমরা অভাব, দারিদ্রতা আর সমস্যার কথা ভাবতে শুরু করি। আর যেহেতু চিন্তা দিয়েই সৃষ্টি হয়, তাই অভাবের চিন্তা আরও অভাবকেই আকর্ষণ করে। একদম। এটা অনেকটা রেডিওর ফ্রিকোয়েন্সি মেলানোর মতো। কৃতজ্ঞতা আপনার মনকে প্রাচুর্যের ফ্রিকোয়েন্সিতে টিউন করে, আর অসন্তুষ্টি আপনার মনকে অভাবের ফ্রিকোয়েন্সিতে টিউন করে। দারুণ ধারণা তো। তাইলে মানসিকতা পরিবর্তন করে সৃজনশীল হওয়া এবং কৃতজ্ঞ থাকা হলো ভিত্তি। এবার আসা যাক আসল কাজের কথায়। এই নির্দিষ্ট উপায় কাজ করার ধাপগুলো কি কি? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ঠিক কি চাওয়া হচ্ছে তার একটা পরিষ্কার এবং নির্দিষ্ট মানসিক চিত্র বা মেন্টাল ইমেজ তৈরি করা। মানে ভাষা ইচ্ছা হলে চলবে না। একদমই না। যেমন আমি ধনী হতে চাই,
এটা একটা অস্পষ্ট কথা, কিন্তু আমি অমুক জায়গায় অমুক ডিজাইনের 5 বেডরুমের একটা বাড়ি চাই যার সামনে একটা বাগান থাকবে, এটা একটা নির্দিষ্ট মানসিক চিত্র। কিন্তু এটা তো অনেকের কাছে দিবা স্বপ্ন দেখার মতো মনে হতে পারে। এই শক্তিশালী মানসিক চিত্র তৈরি করা আর অলস কল্পনার মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো দুটো জিনিসে, উদ্দেশ্য বা পারপাস এবং বিশ্বাস বা ফেথ। আচ্ছা, যখন কোনো উদ্দেশ্য নিয়ে মানসিক চিত্রটা তৈরি করা হয় যে এটা আমি পেতে চাই, এবং অটল বিশ্বাস রাখা হয় যে এটা আমি পাচ্ছি বা ইতিমধ্যেই পেয়ে গেছি, তখন সেটা আর অলস কল্পনা থাকে না। তখন সেটা একটা সৃষ্টিশীল প্রক্রিয়া হয়ে যায়। ঠিক, বইটাতে একজনের উদাহরণ দেওয়া আছে। এক গরিব মানুষ প্রথমে তার ভাঙা বাড়ির বসার ঘরের জন্য শুধু একটা সুন্দর কার্পেট আর একটা নতুন চুলার কথা ভেবেছিল। খুব ছোট একটা চাওয়া। হ্যাঁ, কিন্তু সেটার এত নিখুঁত আর স্পষ্ট ছবি সে মনে মনে তৈরি করেছিল যে কয়েক মাসের মধ্যে অপ্রত্যাশিতভাবে সে ওগুলো পেয়ে যায়। সত্যি? তারপর কি হলো? এই ছোট সাফল্যে তার বিশ্বাস বহুগুণ বেড়ে গেল। এরপর সে সাহস করে পুরো বাড়িটার একটা নিখুঁত মানসিক চিত্র তৈরি করলো। কোথায় কোনো ঘর থাকবে, দেওয়ালের রং কি হবে, সবকিছু। এবং সে কি পেয়েছিল বাড়িটা? কয়েক বছরের মধ্যে সে সত্যি সেই বাড়ির মালিক হয়েছিল। এই উদাহরণটা দেখায় যে শুরুটা ছোট হতে পারে, কিন্তু মানসিক চিত্রটা হতে হবে একেবারে স্পষ্ট। আর তাকে বিশ্বাস ও উদ্দেশ্য দিয়ে ধরে রাখতে হবে। একদম। বেশ, তাহলে মনে একটা স্পষ্ট ছবি আছে, বিশ্বাস ও অটল। এরপর কি শুধু বসে বসে অপেক্ষা করতে হবে? কাজটা কখন আসবে? এখানে বেশিরভাগ মানুষ ভুলটা করে, তারা বড় সুযোগের জন্য অপেক্ষা করে। ওয়াটলস বলছেন কাজ সবসময় বর্তমানে করতে হবে। আজকের কাজ আজকেই। কাঙ্ক্ষিত জিনিসটা তো মহাবিশ্বের প্রতিষ্ঠিত পথ ধরেই আসবে, তাই না? আর সেই পথ হলো আমাদের বর্তমান কাজ আর সম্পর্কগুলো। তার মানে ভবিষ্যতের বড় স্বপ্নের জন্য আজকের ছোট কাজকে অবহেলা করা চলবে না। একদমই না, বরং আজকের প্রত্যেকটা কাজকে নিখুঁতভাবে করতে হবে। কারণ চিন্তা হলো চুম্বকের মতো, যা কাঙ্ক্ষিত জিনিসটাকে নিজের দিকে টানছে, আর কাজ হলো সেই জিনিসটাকে গ্রহণ করার প্রক্রিয়া। কাজ না করলে আশা জিনিসটা গ্রহণ করা যাবে না। কিভাবে যাবে? প্রতিদিন নিজের সেরাটা দিয়ে কাজ করে যেতে হবে, এই বিশ্বাসে যে প্রতিটি দক্ষ কাজ লক্ষ্যের এক ধাপ কাছে নিয়ে যাচ্ছে। এটা একটা খুব শক্তিশালী ধারণা। তাহলে পুরো প্রক্রিয়ার শেষ ধাপ কোনটা? শেষ এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটা ধাপ হলো নিজের সমস্ত কাজে অগ্রগতির বা ইনক্রিজের ধারণা ছড়িয়ে দেওয়া। অগ্রগতির ধারণা মানে? বইটির মতে এই মহাবিশ্বের মূল ধর্মই হলো অগ্রগতি। প্রতিটি জীবন্ত জিনিসই তো আরও বাড়তে চায়, আরও উন্নত হতে চায়। তাই মানুষ স্বাভাবিকভাবেই সেই সব মানুষের প্রতি আকৃষ্ট হয় যারা তাদের জীবনে অগ্রগতির অনুভূতি এনে দেয়। এর একটা বাস্তব উদাহরণ কি হতে পারে? ধরা যাক একজন বিক্রেতা। খুব ভালো উদাহরণ। ওয়াটলস বলছেন প্রতিটি লেনদেনে ক্রেতাকে তার দেওয়া অর্থের চেয়ে বেশি ব্যবহারিক মূল্য বা ইউজ ভ্যালু দিতে হবে। ব্যবহারিক মূল্য? ধরুন 10 টাকায় একটা কলম বিক্রি হচ্ছে, ক্রেতা 10 টাকা দিলেন, এটা হলো আর্থিক মূল্য। কিন্তু সেই কলমটা ব্যবহার করে ক্রেতা যদি এমন কিছু লেখেন যা তার জীবনে 1000 টাকার উন্নতি এনে দেয়, তাহলে তিনি 10 টাকার বিনিময়ে 1000 টাকার ব্যবহারিক মূল্য পেলেন। তিনি অনুভব করবেন যে তিনি লাভবান হয়েছেন। ঠিক, তিনি এগিয়েছেন, ফলে তিনি বারবার ফিরে আসবেন। এই নীতিটা তো তাহলে শুধু ব্যবসায় নয়, চাকরিজীবী, ডাক্তার, শিক্ষক সবার জন্যই প্রযোজ্য। অবশ্যই। ধরা যাক একজন চাকরিজীবী, সে যদি শুধু মাইনের জন্য কাজ করে আর কোনো মতে বসকে খুশি রাখার চেষ্টা করে, তাহলে তার বিশেষ উন্নতি হবে না। কারণ সে কোনো অগ্রগতির ধারণা দিচ্ছে না। একদম। কিন্তু সে যদি তার কাজের মাধ্যমে কোম্পানির এত উন্নতি করে যে তার দেওয়া শ্রমের চেয়ে কোম্পানি বহুগুণ বেশি লাভবান হয়, এবং সে যদি সবসময় নিজেকে আরও বড় পদের জন্য যোগ্য করে তোলার মানসিকতা নিয়ে কাজ করে, তাহলে মহাবিশ্বের নিয়মেই তার জন্য নতুন সুযোগের দরজা খুলবে। ঠিক তাই, কারণ সে অগ্রগতির প্রতীক হয়ে উঠবে। মূল কথা হলো নিজের বর্তমান অবস্থানকে ফাইনাল ডেস্টিনেশন না ভেবে আরও উন্নত কিছু পাওয়ার একটা মাধ্যম হিসেবে ব্যবহার করা। তাহলে 1 শতাব্দীরও বেশি পুরনো এই বইটির মূল সূত্রটা যদি আমরা সংক্ষেপে এক জায়গায় আনি, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, প্রথমত কি চাই তার একটা ক্রিস্টাল ক্লিয়ার মানসিক ছবি তৈরি করা। হ্যাঁ,
দ্বিতীয়ত, সেই ছবিটাকে অটল বিশ্বাস, স্থির উদ্দেশ্য আর গভীর কৃতজ্ঞতার সাথে ধরে রাখা। ঠিক। এবং তৃতীয়ত, বর্তমান মুহূর্তে হাতের প্রতিটি কাজকে সম্পূর্ণ দক্ষতার সাথে করা আর প্রতিটি কাজে অগ্রগতির ধারণা ছড়িয়ে দেওয়া। আর এই পুরো প্রক্রিয়াটাই হবে সৃষ্টির মানসিকতা থেকে, প্রতিযোগিতা থেকে নয়। একদম নিখুঁত সারসংক্ষেপ। এটি আসলে শুধু ধনী হওয়ার ফর্মুলা নয়, এটি জীবনযাপনের একটা দর্শন। তা তো বটেই। তবে বইটা শেষে আমাদের জন্য একটা খুব গভীর প্রশ্ন রেখে যায়। কিরকম? প্রচলিত ধারণা অনুযায়ী সমাজের দারিদ্র্য দূর করার জন্য আমাদের বড় বড় সামাজিক বা সরকারি ব্যবস্থার পরিবর্তন দরকার, কিন্তু এই বই বলছে আসল পরিবর্তনটা আসবে ভেতর থেকে। যখন একজন একজন করে বহু মানুষ এই প্রতিযোগিতার মানসিকতা ছেড়ে সৃষ্টির পথে হাঁটবে। হ্যাঁ, আর ধনী হবে। অর্থাৎ ব্যক্তিগত পরিবর্তনই সমষ্টিগত পরিবর্তন আনবে। ভাবার বিষয়টা হলো, যদি সমাজের একটা বড় অংশ সত্যি এই সৃজনশীল পদ্ধতি অনুসরণ করা শুরু করে এবং অন্যের থেকে কেড়ে না নিয়ে নতুন সম্পদ তৈরি করতে শুরু করে, তাহলে কি আমাদের বর্তমানের এই অসম অর্থনৈতিক ব্যবস্থাটা স্বাভাবিক নিয়মেই পরিবর্তিত হতে বাধ্য হবে না? হয়তো ব্যক্তিগত সৃষ্টিশীলতাই শেষ পর্যন্ত সমষ্টিগত মুক্তির আসল পথ। এই প্রশ্নটা নিয়েই আজকের আলোচনা শেষ করা যেতে পারে।